আচ্ছা, শুরু করবো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন দিয়ে চ্যাপ্টার 2। ঠিক আছে, জেনারেলি চ্যাপ্টার 2 দিয়েই শুরু হয়, তো আই এম স্টার্টিং উইথ চ্যাপ্টার 2। ক্লাসিফিকেশনের ব্যাপারে তোরা একটু ছোট করে ক্লাস 9-এ পড়েছিলি, 5 কিংডম ক্লাসিফিকেশন বলে যে চ্যাপ্টারটা ছিল, ছোট করে পড়েছিলি। সেই 5 কিংডম ক্লাসিফিকেশনটাই এখানে ডিটেলসে পড়া। পাশে কনস্ট্রাকশন কাজ চলছে, একটু আওয়াজ হবে, সো জাস্ট বেয়ার উইথ ইট, কিছু করার নেই, ওকে। আচ্ছা, তো 5 কিংডম ক্লাসিফিকেশনটাই আমরা ডিটেলসে এখানে পড়বো। ফার্স্ট অফ অল একটা জিনিস জানতে হবে যে 5 কিংডম ক্লাসিফিকেশন অনেক পরে এসেছে। 5 কিংডম ক্লাসিফিকেশনের আগে 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন ছিল। যখন সায়েন্টিস্টদের জানা ছিল না যে এরকম মনেরা হয়, প্রোটিস্টা হয়, মনেরা প্রোটিস্টা কিন্তু হালকা হালকা পড়েছিলি 9-এ, ওকে। সো মনেরা হয়, প্রোটিস্টা হয়, এরকম আলাদা আলাদা যে হতে পারে, তখন সায়েন্টিস্টরা তো বুঝতে পারেনি, অত উন্নত ছিল না। তো তখন যা চোখে মনে হতো সেটাই করেছিল। দুটো জিনিস চোখে দেখতে পেতো, একটা অ্যানিমালস, একটা প্লান্টস, দু রকম জিনিস দেখতে পেতো। সেইভাবেই 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন করে দিয়েছিল, একটা প্লান্টস আর একটা অ্যানিমালস, যেটা বলা হতো একটা কিংডম প্লান্টি, একটা প্লান্টি বলা হতো, আর একটা অ্যানিমেলিয়া বলা হতো। ঠিক আছে, এটা ক্যারোলাস লিনিয়াস দিয়েছিল। ক্যারোলাস লিনিয়াস বলে যে সায়েন্টিস্টটা ছিল, তিনি কি করেছিলেন, এই দুটো ভাগে ভাগ করেছিলেন, প্লান্টি আর অ্যানিমেলিয়া, ওকে। কিন্তু তারপরে দেখা গেল যে 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন নিয়ে মহা প্রবলেম আছে, অনেক সমস্যা আছে, বিকজ এমন এমন অর্গানিজমস আস্তে আস্তে দেখতে পাওয়া গেল যেগুলো তুই না প্লান্টের মধ্যে ফেলতে পারবি না অ্যানিমেলিয়ার মধ্যে ফেলতে পারবি। ঠিক আছে, তো সেইগুলোকে বলা হতো শর্ট কামিংস। সেগুলোকে আস্তে আস্তে বলা হলো যে 2 কিংডম ক্লাসিফিকেশনে অনেক শর্টকামিং আছে, যার জন্য এই 2 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনটাকে আপগ্রেড করতে হবে। কি কি শর্টকামিং ছিল? ঠিক আছে, প্রথমত হচ্ছে দেয়ার ওয়ার সার্টেন অর্গ্যানিজমস, যাদেরকে, যেটা আমি বললাম, না তুই প্লান্টের মধ্যে তাকে রেকগনাইজ করতে পারতিস, না তুই অ্যানিমালের মধ্যে তাকে রেকগনাইজ করতে পারতিস। যেমন একটা ফার্স্ট আমি এক্সাম্পল নিচ্ছি, সবকটা কিন্তু বইতে আছে। আমি বই তোদের কাছে হয়তো নেই এখন, যখন বইটা চলে আসবে অ্যালং উইথ মাই ভিডিও, বইটা রেফার করতে থাকলে বুঝতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সবই বইতে আছে, আমি বই থেকেই পড়াচ্ছি। তো নাম্বার 1 ছিল ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে একটা ইউনিসেলুলার অর্গ্যানিজম। ইউনিসেলুলার মানে কি, তার একটাই সেল, তার গোটা বডিটাতে একটাই সেল আছে, তার আমাদের মতো উন্নত ডিফারেন্ট ডিফারেন্ট অর্গ্যানস নেই, ওই একটা সেল দিয়ে যা করার ও করে। কিন্তু প্রবলেমটা হলো ইউগ্লিনা এমন একটা অর্গ্যানিজম যার মধ্যে দেখা গেল অ্যানিমালসেরও ক্যারেক্টার আছে, প্লান্টসেরও ক্যারেক্টার আছে। যেমন আমি যদি বলি অ্যানিমালসের মতো ক্যারেক্টার আছে, প্লান্টসের মতো ক্যারেক্টার আছে। অ্যানিমালসের মতো সেল ওয়াল নেই। যদি তাকে আমি অ্যানিমালস বলতাম, যদি আমি একে প্লান্টের মধ্যে ফেলি, ও কি প্রপার প্লান্ট হলো? তাহলে না, বিকজ সব প্লান্টের সেল ওয়াল থাকে। তাহলে প্রপার প্লান্ট হলো না, তাহলে এটা একটা অ্যানিমালের ক্যারেক্টার হলো যে সেল ওয়াল নেই। ঠিক আছে, আচ্ছা, অ্যানিমালের মতো কন্ট্রাকশনের পাওয়ার আছে, যেমন অ্যামিবা এরকম এরকম কন্ট্রাক্ট করে করে এগোয়, তো কন্ট্রাকশনের পাওয়ার আছে, কন্ট্রাক্ট করে করে এগোতে পারে। তারপরে লোকোমোশনের জন্য ফ্ল্যাজেলাম আছে। ফ্ল্যাজেলাম জানিস তো, এরকম যদি হয়, এরকম যে একটা উপরে থাকে, সেটা হচ্ছে ফ্ল্যাজেলাম। লোকোমোশনের জন্য একটা ফ্ল্যাজেলাম আছে। তো প্লান্ট তো আর লোকোমোশন করে এদিক থেকে ওদিক যায় না জেনারেলি, যত ছোট প্লান্টই হোক না কেন, যত লোয়ার প্লান্টই হোক না কেন, লোকোমোশন ও ফ্ল্যাজেলাম করে এগোতে পারবে না, অ্যানিমালসেরই থাকে। ঠিক আছে, তার উপর তার একটা মাউথ থাকে, তার একটা মাউথ আছে, সেই মাউথ দিয়ে ও খাবারটাকে নেয়, মাউথ দিয়ে ও খাবারটাকে যা যা ওয়েস্ট মেটেরিয়াল সেগুলোকেও ফেলে দেয়। ভেতরে একটা কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আছে, সেই কন্ট্রাক্টাইল ভ্যাকিউল দিয়ে ও ডাইজেশনে হেল্প করে সেটা। ঠিক আছে, বেসিক্যালি কন্ট্রাক্টাইল ভ্যাকিউলের কাজ হচ্ছে এক্সেস লিকুইডকে বের করে দেওয়া। ঠিক আছে, আমি সাজেস্ট করব সামনে বসে, আমার সামনে যখন আমি পড়াবো, যেমন নোটস নিবি তেমন এখন নোটস নিতে থাক। ঠিক আছে, মানে খাতা একটা বের করে রাখবি, আমি যা যা লিখছি সেই রকম করে করে তোরা খাতায় লিখতে থাকবি। বিকজ এই যে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আছে, এটা কিন্তু বইতে লেখা নেই যে কি করে। তো দের আর স্মল থিংস যেটা পড়তে পড়তে অসুবিধে হবে, যার জন্য আমি যা যা লিখতে থাকবো সেই মতো লিখতে থাক। তো কন্ট্রাক্টাইল ভ্যাকিউলের কাজ কি? expels
এক্সপেলস এক্সেস লিকুইড অন কন্ট্রাকশন, ঠিক আছে। ভ্যাকিউলস, নর্মাল যে ভ্যাকিউলগুলো হয় সেই ভ্যাকিউলের কাজ তো জানিস, প্লান্টের মধ্যে যে বড় বড় ভ্যাকিউল থাকে সেগুলোর মধ্যে জেনারেলি সেল স্যাক থাকে, তাই তো। তো এরা কি করে, এ তো অনেক জল নিয়ে নিল ধর, কিন্তু ধর এক্সেস জল বের করতে হবে, তো কন্ট্রাক্টাল ভ্যাকিউল হবে, এই ভ্যাকিউলটা এরকমভাবে কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্ট হওয়ার জন্য এক্সেস লিকুইডটা বেরিয়ে চলে যাবে। তো এটা কিন্তু অ্যানিমালসেরই ক্যারেক্টারিস্টিক্স, ওকে। কিন্তু আচ্ছা হ্যাঁ, অ্যানিমালের মতো আরেকটা কি, হেটেরোট্রফিক এরা। প্লান্টরা কি হয়, অটোট্রফিক হয়, এরা কিন্তু হেটেরোট্রফিক। এবার এইগুলো সব অ্যানিমালের ক্যারেক্টার হলো, কিন্তু প্লান্টসের মধ্যে আবার ওর কী আছে, প্লান্টসের মতো ওর আছে ক্লোরোফিল। তাহলে তুই কি ওকে অ্যানিমাল, প্রপার অ্যানিমাল বলতে পারবি? ওর মধ্যে ক্লোরোফিল আছে, ওর মধ্যে পাইরিনয়েডস আছে। পাইরিনয়েড কি, পাইরিনয়েডের ব্যাপারে ডিটেলে পরে আছে, যখন পরে পড়বি। বাট পাইরিনয়েড হচ্ছে ফটোসিনথেসিসে হেল্প করে, ফটোসিনথেসিসে এর রোল আছে, বিকজ ফটোসিনথেটিক যে এনজাইমস আছে, ফটোসিনথেসিসে তো অনেক এনজাইমস লাগে, প্রচুর এনজাইমস লাগে, এইসব এনজাইমসগুলোই পাইরিনয়েডের মধ্যে পাওয়া যায়। তো আমি যদি আমার মধ্যে পাইরিনয়েড থাকে, তাহলে তো তুই দেখে মনে হবে তোর যে আমি তাহলে ফটোসিনথেসিস করি। আর অবশ্যই ক্লোরোফিল আছে মানে এমনিও ফটোসিনথেসিস করে বলে ওর মধ্যে পাইরিনয়েড আছে, তাহলে এটাও একটা প্ল্যান্ট ক্যারেক্টার হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইউগ্লিনাকে বোঝা গেল না অ্যানিমালের মধ্যে ফেলা হবে না প্লান্টসের মধ্যে ফেলা হবে। সিমিলারলি আর একজন এরকম, ক্ল্যামাইডোমোনাসের ব্যাপারেও আগে নিশ্চয়ই শুনেছিস। ক্ল্যামাইডোমোনাসও একই, একটা ইউনিসেলুলার অর্গ্যানিজম, ঠিক আছে। ওর মধ্যে কি মানে অ্যানিমালসের মতো এমন একটা অর্গানেল আছে যেটা ফটোসেন্সিটিভ মানে কি, লাইট সেন্স করতে পারে। আমাদের তো চোখ আছে লাইট সেন্স করার জন্য, বাট দেয়ার আর আ লিটল হায়ার অর্গ্যানিজমস, মানে এদের থেকে একটু হায়ার, যাদের মধ্যে লাইট সেন্সিটিভ বা ফটো সেন্সিটিভ আলাদা করে অর্গ্যানেলই থাকে, সেইগুলো আবার মানে লাইট সেন্স করতে পারে। ওটা পড়বি, পরের দিকে আছে, পড়বি। তো এদের অ্যানিমালের মতো সেই ফটো সেন্সিটিভ অর্গানেল আছে, কিন্তু আবার প্লান্টসের মতো ক্লোরোফিল আছে। তাহলে তুই কার মধ্যে ফেলবি এদেরকে, ঠিক নেই। আচ্ছা, স্লাইম মোল্ড বলে একটা ফাঙ্গাস আছে, ফানজাই। মোল্ড, প্রথমত মোল্ড কথাটা নিশ্চয়ই শুনেছিস আগে, পাউরুটির ওপর যেটা কালো কালো হয়ে যায়, মানে পাউরুটি সেকলে যেটা কালো কালো হয়ে যায় সেটা কিন্তু বলছি না। পাউরুটিকে অনেক দিন রেখে দিতে হবে, তুই যদি 10 দিন বাইরে রেখে দিস, ফ্রিজের বাইরে রেখে দিস, দেখবি যে ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মতো হয়ে গেছে পাউরুটির ওপর। কোনোদিন যদি কিউরিয়াস লাগে, এক্সপেরিমেন্টটা করে দেখিস। দুটো পাউরুটি, পুরো এক প্যাকেট পাউরুটি আমি বলছি না ওয়েস্ট করতে, দুটো পাউরুটি নিয়ে কিচেনের মধ্যে কোথাও একটা সাইডে রেখে দিস, অ্যান্ড টেক কেয়ার ইঁদুরে না খেয়ে চলে যায়। ইঁদুরে খেয়ে চলে গেলে তোর এক্সপেরিমেন্টটি ফেল হয়ে যাবে। এমন জায়গায় রেখে দিস যে যাতে সেটা কেউ খেতে না পারে, প্যাকেটের মধ্যে বেঁধে রেখে দিবি, ঠিক আছে। তো দেখবি এমন ছোট ছোট জিনিস হবে, সেগুলোকে মোল্ড বলা হয়, সেটাও এক ধরনের ফানজাই। স্লাইম মোল্ডস আর আ গ্রুপ অফ ফানজাই। এবার স্লাইম মোল্ডের হচ্ছে গাছের মতো ওদের সেলওয়াল আছে, সেলওয়াল শুধুমাত্র গাছে থাকে, এই সেলওয়াল শুধুমাত্র গাছে থাকে, তো এদের গাছের মতো সেলওয়াল আছে, ঠিক আছে। এদের যখন রিপ্রোডিউস করে তখন এমনি যখন মানে বাইনারি ফিশন হয় আর কি, যখন মাইটোসিস হয় বা বাইনারি ফিশন হয়ে যখন সেলগুলো যখন নতুন ডিভাইড করে, তখন সবকটা সেলের মধ্যে সেলওয়াল দেখা গেছে। কিন্তু আবার অ্যানিমালসের মতো অন্য সময় বিহেভ করে কীরকম, হেটেরোট্রফিক এরা। প্লান্ট হলে তো অটোট্রফিক হওয়া উচিত, এরা হেটেরোট্রফিক, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু স্লাইম মোল্ডের সেলওয়াল আছে, আবার কিছু কিছু সেলওয়াল নেই। বলা হয় যে স্লাইম মোল্ডের অনেক সময় দেখা গেছে যে হয়তো যখন ওরা জন্মাচ্ছে তখন হয়তো সেলওয়াল নেই, কিন্তু যখন সেই সেলটা আর একটু বয়স হয়ে গিয়ে সে রিপ্রোডিউস করতে যাচ্ছে তখন আবার ওর সেলওয়াল চলে আসছে। তাহলে মানে দুনো মনে হয় অসিলেট করছে এই দিক থেকে ওদিক, প্লান্ট আর অ্যানিমালের মধ্যে। এটা একটা গেল, ঠিক আছে। আবার অন্য এক ধরনের ইউগ্লিনা ক্লামাইডোমোনাস স্লাইম মোল্ড এক ধরনের অর্গ্যানিজম হলো। আর একটা হচ্ছে লাইকেনের ব্যাপারেও আগে পড়েছিস। লাইকেন হচ্ছে অ্যালগি আর ফানজাই একসাথে বলা হয় লাইকেন। অ্যালগি আর ফাঙ্গি একসাথে ওরা বাস করে, দে স্টে টুগেদার, দে ডিপেন্ড অন ইচ আদার ফর সার্ভাইভাল, তো সেটাকে লাইকেন বলা হয়। অনেক সময় অনেক রক যদি পড়ে থাকে, রকের ওপর এরকম লাইকেন দেখা যায়,
ঠিক আছে, এই রক্সের ওপর, ট্রিজের বার্কের ওপর এরকম সাইডে দেখা যায়। তোরা এতে পড়েছিস তো, কি বলে ওটাকে, ইভলিউশন। আগের ক্লাসে যে ইভলিউশন পড়লি, ওই যে এক্সাম্পলটা ছিল যে গাছের ওপর লাইকেন হতো, মনে আছে? সেই লাইকেনগুলো কালো হয়ে গেল আসতে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসতে। তো সেই লাইকেনগুলো তখনও পড়েছিলি যে গাছের ওপরই হচ্ছিল। আচ্ছা, তো এই লাইকেনগুলো, এদের কোনো প্লান্ট লাইক ক্যারেক্টার নেই, কোনো প্লান্ট লাইক ক্যারেক্টার নেই, কিন্তু না ক্লোরোফিল আছে, না ফানজাই, না সেলওয়াল আছে, কিছুই নেই, কিন্তু তবু এদেরকে প্লান্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। কেন? বিকজ এরা অটোট্রফিক নয়, প্লান্টের মধ্যে, সরি এরা, বিকজ এদের মধ্যে এরা নিজেদের খাবারটা নিজে বানাতে পারতো। অ্যালগি আছে, তো অ্যালগি তো ক্লোরোফিল আছে, অ্যালগির মধ্যে তো ক্লোরোফিল আছে, এরা নিজেরা খাবার বানাতে পারতো। যেহেতু খাবার বানাতে পারতো, এদেরকে প্লান্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তাছাড়া আর কোনো প্লান্টের মতো ক্যারেক্টার ছিল না। ঠিক আছে, তাই লাইকেনকে বোঝা গেল যে লাইকেনকে ভুলভাল জায়গায় ফেলা হয়েছে। তাছাড়াও এবার ডায়াটমস আছে, প্রোটোজন্স আছে। আমি বাকি এক্সাম্পলগুলোতে আর সেভাবেই যাচ্ছি না, বিকজ বাকি এক্সাম্পলগুলো এবার পড়লেই বুঝে যাবি। আমি দেখিয়ে দিচ্ছি এখানে। দেখ, শর্টকামিংস অফ দ্য টু কিংডম সিস্টেম। ইউগ্লিনা পড়িয়ে দিয়ে এলাম, ক্ল্যামাইডোমোনাস, লাইমোল্ড, স্পঞ্জেসটা পড়েনি, স্পঞ্জেসও একই ধরনের। স্পঞ্জেস শুনেছিস, মোলাস্কা, ওইসব মনের মধ্যে স্পঞ্জেস, ওরকম ওই চ্যাপ্টারটায় পড়েছিলি। তো এদেরকে অ্যানিমালসের মধ্যে রাখা হয়েছে, এদেরকে অ্যানিমালসের মধ্যে রাখা হয়েছিল বিকজ এরা নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সক্রিট করতে পারে। যেমন অ্যানিমালস নাইট্রোজেনাস ওয়েস্ট এক্সক্রিট করে, তাই না? না, এক্সক্রিশন চ্যাপ্টারে পড়েছিলি যে এক্সক্রিশন কি হতে পারে, ইউরিয়া হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, সবই কিন্তু নাইট্রোজেনাস কম্পাউন্ড। এরা যেহেতু নাইট্রোজেনাস কম্পাউন্ড এক্সক্রিট করতে পারে, তাই এদেরকে অ্যানিমালসের মধ্যে ফেলা হয়েছিল। বাট তাছাড়া ওদের মধ্যে কিন্তু কোনো অ্যানিমাল লাইক ক্যারেক্টার্স নেই। ঠিক আছে, লাইকেন পড়ালাম, ডায়াটম, প্রোটোজোয়ান্সও একই, এদেরকে মাঝখানে ফেলে দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়া আর ব্লু গ্রিন অ্যালগি। দেখ, ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সেলওয়াল আছে, সব ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু সেলওয়াল আছে। ওকে, তো সব ব্যাকটেরিয়ার মধ্যে যদি সেলওয়াল থাকে, আর কিছু কিছু ব্যাকটেরিয়া যদি ফটোসিনথেসিস করতে পারে, তাহলে তো সেটা প্লান্ট লাইক ক্যারেক্টার হলো। ফটোসিনথেসিস আর সেলওয়াল, এই দুটো তো প্লান্ট লাইক ক্যারেক্টার হলো। কিন্তু আবার অ্যানিমালসের মতো এদের ফ্ল্যাজেলা আছে, মুভ অ্যারাউন্ড করতে পারে। ফ্ল্যাজেলা কিন্তু শুধুমাত্র অ্যানিমাল কিংডমেই আছে, তো ফ্ল্যাজেলার মতো আবার অ্যানিমালসের মতো মুভও করতে পারছে, তাহলে সেটাও একটা প্রবলেম হয়ে গেল। দু রকমেরই ক্যারেক্টার আছে। ফানজাইদের কিন্তু ক্লোরোফিল নেই, ওই জন্য বললাম লাইকেনে কে খাবার প্রডিউস করে, অ্যালগি আর ফানজাই যে একসাথে থাকে, কে খাবার প্রডিউস করে? অ্যালগিকে প্রডিউস করতে হবে, বিকজ ফানজাইর ক্লোরোফিল নেই। মাশরুমকে দেখেছিস তো, এক ধরনের ফাঙ্গাস তো। মাশরুম কখনো সবুজ রঙে দেখেছিস? যদি কোনোদিন কনফিউজ হয়ে যায় যে ফাঙ্গাসের মধ্যে আছে কি না ক্লোরোফিল, ইম্যাজিন আ মাশরুম ইজ অলওয়েজ হোয়াইট। ঠিক আছে, আচ্ছা, তো প্লান্টস, ফানজাই ক্লোরোফিল নেই, তার উপর ফানজাই স্যাপ্রোফাইটিক ইন নেচার। মাশরুম টাশরুম কোথায় পাওয়া যায়? লোকে বলে মাশরুম টাশরুম পাওয়া যায় যেখানে একটু মাটিতে, যেখানে ওয়েস্ট মেটেরিয়ালস আছে। ওয়েস্ট মেটেরিয়াল মানে ডিকেড মেটেরিয়ালস, হয়তো কিছু মরেছে, অ্যানিমাল মরে টোরে ওখানে পচেছে, সেখানটা থেকে জেনারেলি মাশরুমস হয়। সেই মাশরুমগুলো আমরা অবভিয়াসলি খাই না, সেগুলো হচ্ছে ওয়াইল্ড মাশরুম। বাট মাশরুম কিন্তু স্পেশালি ওই জায়গাতেই হয় যেখানে স্যাপ্রোফাইটিক হয় বলে, ডেড জিনিসপত্র যেখানে পড়ে আছে সেখান থেকে হয়। তো সেটা তো প্লান্ট লাইক ক্যারেক্টার হলো, সেটা তো অ্যানিমাল লাইক ক্যারেক্টার হলো। ঠিক আছে, ফানজাই তো সেটা তাহলে অ্যানিমাল লাইক ক্যারেক্টার হলো। আনলাইক প্লান্টস, ফানজাই ল্যাক ক্লোরোফিল অ্যান্ড স্যাপ্রোফাইটিক ইন নেচার। হ্যাঁ, আমি ভুল বলছি, আনলাইক প্লান্টস, ক্লোরোফিল নেই মানে তাদেরকে অ্যানিমালসের মধ্যে ফেলা হলো। ঠিক আছে, দো দে নিড টু বি প্লেসড আন্ডার আ সেপারেট কিংডম বাট হ্যাভ বিন কেপ্ট উইথ প্লান্টস। ওকে, দেয়ার বডি প্ল্যান ইজ অলসো ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ প্লান্টস। বডি প্ল্যানটা কীরকম? প্লান্টসের থেকে ডিফারেন্ট। ঠিক আছে, প্লান্টসের থেকে সবকটা ক্যারেক্টারই কিন্তু প্লান্টসের থেকে আলাদা। এটা প্লান্টের থেকে আলাদা, এটা প্লান্টের থেকে আলাদা, এটা প্লান্টের থেকে আলাদা, কিন্তু তাও তাদেরকে প্লান্টের মধ্যেই ফেলে দেওয়া হয়েছে। দে লুক আ বিট লাইক প্লান্টসের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, সো দ্যাট ইজ নট কারেক্ট। এবার ইউক্যারিওট আর প্রোক্যারিওট। আচ্ছা, ইউক্যারিওট আর প্রোক্যারিওটটা কি? ইউক্যারিওট আর প্রোক্যারিওটের ডিফারেন্স কি? অনেক বড় হয়ে যায় স্টুডেন্টরা, তাও ইউক্যারিওট আর প্রোক্যারিওটের মধ্যে ডিফারেন্স বলতে পারে না। হোয়াট ইজ ইউক্যারিওট অ্যান্ড প্রোক্যারিওট? ইউক্যারিওট হচ্ছে তারা সেই অর্গানিজম যাদের সেলের মধ্যে একটা প্রপার নিউক্লিয়াস দেখা যায়, তার মধ্যে তার ভেতরে ডিএনএ ক্রোমোজোম থাকে, আর সেই নিউক্লিয়াসটা কভার্ড থাকে
একটা নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে, তাদেরকে ইউক্যারিওটস বলা হয়। ওদের একটা ট্রু নিউক্লিয়াস আছে, ট্রু নিউক্লিয়াস মানে একটা প্রপার নিউক্লিয়াস আছে যার মধ্যে হেরিডিটারি মেটেরিয়াল পাওয়া যায়, স্পেশালি তার চারদিকে একটা নিউক্লিয়ার মেমব্রেন আছে। কিন্তু প্রোক্যারিওটসের যদি তুই কোনো সেল দেখিস, এখানে একটা জাস্ট ডিএনএটা এইভাবে জাস্ট পড়ে থাকে, জাস্ট আ নেটওয়ার্ক অফ ক্রোমোজোমস এরকম মাঝখানে পড়ে থাকে, কোনো বাউন্ডারি নেই, কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, এদেরকে বলা হয় প্রোক্যারিওটস। ঠিক আছে, এরা হচ্ছে ইউক্যারিওটস আর প্রোক্যারিওটস। তাহলে প্রথম যে অর্গানিজমস এসেছিল ওয়ার্ল্ডে, অর্থে যে প্রথম অর্গানিজমস এসেছিল, তারা না ছিল প্লান্ট লাইক, না ছিল অ্যানিমাল লাইক। একে তুই প্লান্টের মধ্যে ফেলবি কি অ্যানিমালের মধ্যে? বোঝা যাচ্ছে না, তখন তো কিছুই বোঝা যায়নি। ওকে, এরপরে 3 কিংডম ক্লাসিফিকেশন এসেছে। 2 কিংডম থেকে সোজা যে 5 কিংডমে চলে গেছে তা না, 3 কিংডম এসেছে, ইট ডিড নট ওয়ার্ক। 4 কিংডম এসেছে, ইট ডিড নট ওয়ার্ক। ঠিক আছে, 4 কিংডম ওয়ার্ক করেনি বিকজ ফানজাইকে আবার 4 কিংডমে প্লান্টের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। ফানজাই বা ফাঙ্গাস ইজ সিঙ্গুলার, ফানজাই ইজ প্লুরাল। তো ফানজাইকে আবার প্লান্টসের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল 4 কিংডম। ইট ডিড নট ওয়ার্ক, অবভিয়াসলি ফানজাই তো কমপ্লিটলি ডিফারেন্ট। তাই তারপর এলো 5 কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনে আমরা এগোবো। আর 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিসের বেসিসে করা হয়েছিল? আমি যদি তোর ক্লাসে দুটো ভাগ করি, এইদিকে কয়েকটা মেয়ে, ওদিকে কয়েকটা মেয়ে, আমি তো কিছুর বেসিসে করবো। আইদার আমি তোদের রেজাল্টের হিসাবে করব যে এই মেয়েগুলো অ্যাবাভ 50%, এই মেয়েগুলো বিলো 50%, বা আমি হাইট হিসাবে করব, এই মেয়েগুলো এত সেন্টিমিটার থেকে লম্বা, এই মেয়েগুলো এত সেন্টিমিটার থেকে বেটে। কিছুর একটা বেসিসে তো ক্লাসিফিকেশন হয়। তাহলে 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন কিসের বেসিসে হয়েছিল সেটা আগে দেখতে হবে। তো তাহলে কি ক্রাইটেরিয়া, আচ্ছা 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশনের নাম জিজ্ঞেস করে যে কে দিয়েছিল? উইটেকার। ঠিক আছে, আর.এইচ. উইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছিলেন। আচ্ছা, কোন ক্রাইটেরিয়ার ওপর এই ক্লাসিফিকেশনটা হয়েছিল? প্রথমত, কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার। কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার মানে কি? সেলটা কতটা কমপ্লেক্স। আমাদের বডির সেল তো অনেক বেশি কমপ্লেক্স। আমাদের বডির সেলের মধ্যে আমরা ইউক্যারিওটস, আমাদের মানে কমপ্লেক্সিটি অফ সেল স্ট্রাকচার দুভাগেই ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে ইউক্যারিওটস, এদের সেলটা বেশি কমপ্লেক্স, আর এরা হচ্ছে প্রোক্যারিওটস। আর একটা ভাগ হচ্ছে প্রোক্যারিওটস। কেন আমি এক্ষুনি বললাম ইউক্যারিওটসটা আরও কমপ্লেক্স কেন? বিকজ ওদের সেলের মধ্যে সব অর্গানেলস ছাড়াও একটা নিউক্লিয়াস আছে যার মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন চারদিকে ঘুরছে। আর প্রোক্যারিওটসের সেলের মধ্যে নিউক্লিয়ার ক্রোমোজোমটা এইভাবে জাস্ট ফেলে রেখেছে। আচ্ছা, এই ক্রোমোজোম মেটেরিয়ালটাকে নিউক্লিয়েড বলে। প্রোক্যারিওটস, ইউক্যারিওটসেরটা না। প্রোক্যারিওটসের যে ডিএনএ মেটেরিয়ালটা নিউক্লিয়েড বলে। কেন আলাদা নাম দেওয়া হয়েছে? বিকজ প্রপার নিউক্লিয়াস ফর্ম করেনি, বাইরে নিউক্লিয়ার মেমব্রেন নেই। ঠিক আছে, এই দুভাগে ভাগ করা হলো সেল স্ট্রাকচার হিসাবে। নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে অর্গানিজমের বডি কেমন। ইউনিসেলুলার না মাল্টিসেলুলার? এবার এখানে একটা বিশাল বড় প্রশ্ন আসে যে তোরা বলবি আর প্রোক্যারিওটস তো ইউনিসেলুলার হয়, ইউক্যারিওটস তো মাল্টিসেলুলার হয়, আমরা তো ইউক্যারিওটস, আমরা তো ডেভেলপ, আর আমরা তো মাল্টিসেলুলার, আমাদের বডিতে তো কত সেল আছে, ইজন্ট ইট? বাট নো, দ্যাট ইজ নট ট্রু। প্রোক্যারিওটসরা শুধুমাত্র ইউনিসেলুলারই হবে। ভেরি ট্রু, প্রোক্যারিওটসটা ইউনিসেলুলার হবে বিকজ প্রোক্যারিওটস তো এমনিই একটা সেল, তার মধ্যে ডিএনএ মেটেরিয়ালই এইভাবে পড়ে আছে, প্রপার একটা নিউক্লিয়ার মেমব্রেনই নেই, তো প্রোক্যারিওটস ইউনিসেলুলারের উপরে উঠতে পারবে না। বাট ইউক্যারিওটস কিন্তু ইউনিসেলুলার হতে পারে, মাল্টিসেলুলারও হতে পারে। ইউক্যারিওটসের সেলের মধ্যে যদি নিউক্লিয়ার মেমব্রেন থাকে তাহলেই তো সে ইউক্যারিওট হয়ে গেল। কারোর একটা সেল, কারোর ধর ইউনিসেলুলার, কেউ সাম অর্গানিজম ইজ ইউনিসেলুলার, বাট তার মধ্যে একটা প্রপার নিউক্লিয়ার মেমব্রেন আছে, তাহলে তো সে ইউনিসেলুলার ইউক্যারিওট হয়ে গেল। যদি একটা সেলের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। বাট তুই একটা গাছ কেনে, একটা র্যাট কেনে,
তাদের মধ্যে অনেক সেলও আছে, আর তাদের সবকটা সেলের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেনও আছে। আমাদেরকেই ধরে নে, আমাদের সবকটা সেলের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, তাহলে আমরা কি হব? আমরা মাল্টি সেলুলার ইউক্যারিওট। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট ধরা হলো মোড অফ নিউট্রিশন দেখা হলো। মোড অফ নিউট্রিশন কেমন? অটোট্রফিক, হেটারোট্রফিক, স্যাপ্রোট্রফিক, হলোজোইক, এরকম অনেক আছে। প্রথমত হচ্ছে দেখা হলো অটোট্রফিক কিনা। প্রথমত দেখা হলো অটোট্রফিক কিনা, মানে ক্লাসিফিকেশন করছি তো এটা। ধর আমি তোর কাছে একটা নতুন অর্গ্যানিজম নিয়ে চলে এলাম, আমি বললাম একটা কাজ কর, তোরা মিলে এই 5টা যে ক্লাসিফিকেশন, 5টা যে কিংডম আছে, এই 5টা কিংডমের মধ্যে তোরা একে ফেলে দে। কার মধ্যে হবে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্ট, অ্যানিমাল, কার মধ্যে হবে আমি জানি না। তোরা কিন্তু একে যে কোনো একটা কিংডমের মধ্যে ফেলে দে। তো তুই কি দেখে ওকে ফেলে দিবি প্লান্টের মধ্যে, অ্যানিমালের মধ্যে? তোকে তো আগে দেখতে হবে ওর ক্যারেক্টার কি কি। যেই অর্গানিজমটা আমি তোদের কাছে এনেছি, তোদেরকে তো আগে দেখতে হবে তার কি কি ক্যারেক্টার। তোকে আগে দেখতে হবে সে ইউক্যারিওট না প্রোক্যারিওট, তোকে আগে দেখতে হবে সে ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, তোকে আগে দেখতে হবে তার মোড অফ নিউট্রিশন কি কি। এই ক্রাইটেরিয়াগুলো তো দেখতে হবে, তবে তো তুই তাকে প্রপারলি একটা কিংডমে ফেলতে পারবি। তাহলে কি কি ক্রাইটেরিয়া দেখে একটা নতুন অর্গানিজমকে একটা নতুন কিংডমে ফেলা হয়, সেই ক্রাইটেরিয়াগুলোই আমরা পড়ছি। ঠিক আছে? তো মোড অফ নিউট্রিশন হচ্ছে প্রথমত তো অটোট্রফিক হতে পারে। অটোট্রফিক হলে না ফেলে দাও, মানে তার প্লান্টসের মধ্যে তো চুপচাপ ফেলে দিতে হবে তোকে, বিকজ সব গ্রিন প্লান্টস কিন্তু অটোট্রফিক হয়। ঠিক আছে? অটোট্রফিক বলা হয়, বা ফোটো অটোট্রফিক বলা হয়, বা হলোফাইটিকও বলা হয়। হলোফাইটিকও বলা হয়। ফাইটো এনিথিং মানে প্লান্ট, মনে আছে ফাইটো হরমোনস? সেই প্লান্ট হরমোনসের চ্যাপ্টারে পড়েছিলি যে প্লান্ট হরমোনসদের বলা হয় ফাইটো হরমোনস। ফাইটিক মানে হচ্ছে প্লান্ট। তাহলে একটা তো তোর অটোট্রফিক নিউট্রিশন হলো, আর একটা কি হতে পারে? হেটারোট্রফিক নিউট্রিশন, মানে যে অন্য কারোর উপর ডিপেন্ড করে থাকে, যে নিজে খাবার বানাতে পারে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে হেটারোট্রফিক নিউট্রিশনেরও অনেক অনেক ভাগ আছে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, অটোট্রফিক তো নিজের খাবার বানাতে পারে উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল, মানে ফটোসিনথেসিস করতে পারে। কিন্তু আরেকটা জিনিস আছে, কেমোসিনথেটিকও হতে পারে। কিছু কিছু ব্যাকটেরিয়া, এগুলো গাছ হয় না, কেমোসিনথেটিক হয়। এরাও কিন্তু নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, বাট এরা নিজেদের খাবার বানাবার জন্য ক্লোরোফিল ইউজ করে না, এরা ইউজ করে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর মিথেন। কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড আর মিথেন ইউজ করে এরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে। তাই এদেরকে তুই অটোট্রফিকের মধ্যে ফেলতে পারবি না, বিকজ অটোট্রফিক মানে সবার ক্লোরোফিল থাকে, তাই এদেরকে একটা আলাদা ভাগে ভাগ করা হয়েছে, যাদেরকে বলা হয় কেমোসিনথেটিক। কিন্তু তুই এদিকেই রাখবি, একে এদিকেই রাখবি, বিকজ এরা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে। হেটারোট্রফিক মানে হচ্ছে নিজেদের খাবার বানাতে পারে না, তারও আবার সাবভাগ আছে, সাব পার্ট আছে। একটা হচ্ছে স্যাপ্রোট্রফিক। স্যাপ্রোট্রফিক আগেও শুনেছিস, যারা কি করে স্যাপ্রোট্রফিক হচ্ছে ওরা হচ্ছে ফ্লুইড ফুড খায়। ফ্লুইড ফুড খায়, যেমন আর্থওয়ার্মসরা করে। ঠিক আছে? আর্থওয়ার্মসরা করে, আর্থওয়ার্ম সয়েলে থাকে, তো সয়েল হয়তো একটা সয়েলের মধ্যে হয়তো একটা আর্থওয়ার্ম ঘুরে বেড়াচ্ছে, তো সয়েলের মধ্যে যা যা নিউট্রিশন আছে ও ওর বডি সারফেস দিয়ে কি করবে? অ্যাবজর্ব করে নেবে, ওর বডি সারফেস দিয়ে অ্যাবজর্ব করে নেবে আর্থওয়ার্মটা। দ্যাট ইজ কল্ড স্যাপ্রোট্রফিক নিউট্রিশন। ঠিক আছে? স্যাপ্রোট্রফিক নিউট্রিশন বলা হয়। আচ্ছা, আর একটা হতে পারে হলোজোইক। হেটারোট্রফিকের মধ্যে আরেকটা হতে পারে হলোজোইক। হলোজোইক মানে কি? মাউথ দিয়ে খেয়ে নিচের দিকে পাঠিয়ে দেয় ডাইজেশনের জন্য, সেটা হচ্ছে হলোট্রফ। তা আমরাও হচ্ছে হলোট্রফ। ঠিক আছে? অ্যাকচুয়ালি আমাদেরকে অমনিভোর্সের মধ্যে ফেলা হয়, হার্বিভোর্স, অমনিভোর্স, কার্নিভোর্স। আবার কিছু কিছু অর্গানিজম আছে যাদের ওয়ান মোড অফ নিউট্রিশনের থেকে বেশি মোড অফ নিউট্রিশন, মানে ওরা হয়তো ফ্লুইড ফুডও খেতে পারে, আবার এরকম গোটা গোটা খাবার গিলেও নিতে পারে, তো তাদেরকে কি বলা হয়? মিক্সোট্রফ। নাম থেকে বুঝতে পারছিস মিক্সোট্রফ। মিক্স দু রকমেরই হতে পারে। হলোজোইক মানে জানিস হোল খাবার, হলোজোইক আগেও পড়েছিস নিশ্চয়ই। হলোজোইক মানে হচ্ছে হোল খাবার মুখে নিয়ে নেয়, সেটাকে ডাইজেস্ট করে ফেলে। এই টার্মসগুলো আগেও দেখেছিস, ইটস নট নিউ টু ইউ। আর লাস্ট হলো এনার্জি ইউটিলাইজেশন, মানে এনার্জিটা ইউটিলাইজ করে কি করে সেটার বেসিসে।
এনার্জি ইউটিলাইজেশনে প্রথমে হচ্ছে প্রডিউসার্স মানে কি নিজেদের খাবার নিজে প্রডিউস করতে পারে। এরা কি এনার্জি ইউজ করে? লাইট এনার্জি ইউজ করে। এরা ফ্রম সান এরা লাইট এনার্জি ইউজ করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কনজিউমার্স। আচ্ছা কনজিউমার্সের মধ্যে কি কি আছে? প্রাইমারি কনজিউমার্স, সেকেন্ডারি কনজিউমার্স, টার্সারি কনজিউমার্স, মনে আছে? প্রাইমারি কনজিউমার্সকে হার্বিভোরস বলা হয়, সেকেন্ডারি কনজিউমার্সকে কার্নিভোরস বলা হয়, ঠিক আছে। আর টার্সারি কার্নিভোরস কাদেরকে বলে? টার্সারি কনজিউমার্স কাদেরকে বলে? যারা সেকেন্ডারি কনজিউমার্সকেই খায়, যেমন ইগল, হক, এরা কি খায়? এরা এদেরকেই খায়। আর নেক্সট হচ্ছে ডিকম্পোজার্স। মানে হচ্ছে ফাঞ্জাই, ব্যাকটেরিয়া। এরা আবার কি এনার্জি ইউজ করে? আমরা এখানে কি পড়ছি? এনার্জি ইউটিলাইজেশন। এরা লাইট এনার্জি ইউজ করে, এরা এদের এনার্জি ইউজ করে। ডিকম্পোজার্স এদের এনার্জি ইউজ করে, এরা মরে গেলে এদের এনার্জি ইউজ করে, কেমিক্যাল এনার্জি ইউজ করে, তাই তো? তুই যখন কোনো যদি অর্গ্যানিজম মরে যায়, কোনো অ্যানিমাল মরে যায়, তাদের বডিতে যা যা কেমিক্যাল আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, যা যা কেমিক্যাল আছে সেগুলো তো সয়েলে চলে গেল। আর ব্যাকটেরিয়া, ফাঞ্জাই সয়েল থেকে সেই এনার্জিটা ডিরাইভ করছে। তাহলে কি এনার্জি ডিরাইভ করছে ডিকম্পোজার্স? কেমিক্যাল এনার্জি, ঠিক আছে। যদি জিজ্ঞেস করা হয় কি এনার্জি ইউজ করে ডিকম্পোজার্স, তুই বলবি কেমিক্যাল এনার্জি। ওকে, নেক্সট মুভ করব। নেক্সট চলে যাবো আমরা। আচ্ছা, আমি কি পড়িয়ে দিলাম আমি একটু বই থেকে দেখিয়ে দিই, যাতে বইটা থাকলে তোরা বুঝতে পারবি। এই পেজটা পড়ালাম, 5 কিংডম সিস্টেম অফ ক্লাসিফিকেশন, এই পেজটা পড়িয়েছি, ঠিক আছে। এই গোটা পাতাটা পড়ালাম। আমার বইতে পেজ নাম্বার 2.3 এটা, ঠিক আছে। নেক্সট পেজে গেছিলাম। নেক্সট পেজে মোড অফ এনার্জি ইউটিলাইজেশন পড়ালাম। ফাইলোজেনেটিক রিলেশনশিপ অত ইম্পর্টেন্ট নয়, জাস্ট দেখে নিবি এটা। আর তারপর থেকে 5 কিংডম শুরু হয়ে যাচ্ছে একটা একটা করে, কিংডম 1, কিংডম 2। বাট এখান থেকে পড়ার কোনো মানে হয় না, যেখানে ডিটেলে পড়া হচ্ছে সেখানে চলে যাবি সোজা। পেজ নাম্বার আমার বইতে 2.8, এই যে কিংডম মোনেরা থেকে শুরু হচ্ছে, আমি এখান থেকে পড়াটা শুরু করছি, ঠিক আছে। আচ্ছা, সো প্রথমটা হচ্ছে কিংডম মোনেরা। কিংডম মোনেরা হচ্ছে এনশিয়েন্ট ফর্ম অফ লাইফ, মানে আর্থে যখন প্রথম লাইফ এসেছে, কি ফর্মে এসেছে? ইট ওয়াজ মোনেরা। যখন প্রথম আর্থে লাইফ এসেছে, একদম আর্লি লাইফ, ঠিক আছে। মোনেরার মধ্যে কি ফেলা হয়? ব্যাকটেরিয়া, সাইনোব্যাকটেরিয়া, আর্কিব্যাকটেরিয়া। সাইনোব্যাকটেরিয়াটা আমরা পরে ইউব্যাকটেরিয়ার মধ্যে ফেলেই দিয়েছি। তো পরে কি রইল? মোনেরার মধ্যে স্টাডি করার মতো দুটো মেন ব্রাঞ্চ পড়ে থাকে ফর স্টাডিং। একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়ার নাম থেকে বুঝতে পারছিস, আরও মানে এনশিয়েন্ট, এতে দিয়ে এনশিয়েন্ট বলতে পারিস। মানে সব থেকে প্রথম ব্যাকটেরিয়া হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, আর তারপর হচ্ছে ইউব্যাকটেরিয়া, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, সব মোনেরা প্রোক্যারিওটস হয়। সব মোনেরাই কি হয়? প্রোক্যারিওটস। ওয়াটার প্রোক্যারিওটস, সিঙ্গেল সেল অর্গানিজম যাদের মধ্যে প্রপার নিউক্লিয়াস নেই, উইদাউট আ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেটেরিয়ালটা জাস্ট লাই অ্যারাউন্ড করে ইনসাইড দ্য সেল। ওকে, তো মোনেরার কি কি অর্গান? মোনেরা হচ্ছে প্রিমিটিভ ফর্ম অফ লাইফ। দে অরিজিনেটেড ফ্রম আ প্রিমিটিভ ফর্ম অফ অর্গানিজম, যেটাকে বলা হয় প্রোজিনোট। দে অরিজিনেটেড ফ্রম আ প্রিমিটিভ ফর্ম, মানে জাস্ট সেই প্রথম লিভিং অর্গানিজম জাস্ট ইভলভ হচ্ছে আর্থের ওপর। দে আর প্রোক্যারিওটিক মানে দে হ্যাভ টু বি সিঙ্গেল সেল অ্যান্ড দে ফর্ম কলোনিজ, মানে একটা সেল তো সিঙ্গেল পড়ে থাকবে না কোথাও, এরকম কলোনিজ হয়ে এরকম ওরা লাই অ্যারাউন্ড করে, ঠিক আছে। নাও দে আর ডিভাইডেড, মানে ওদেরকে আর্কিব্যাকটেরিয়া আর ইউ। আচ্ছা, বাই দ্য ওয়ে, where are these monera found? They are found in all kind of habitats. ব্যাকটেরিয়া তুই কোথায় পাবি না? ব্যাকটেরিয়া তুই সব জায়গায় পাবি। They are found in all types of habitats on earth. They are found in the bottom of oceans, they are found below icebergs, they are found in hot springs,
ভাব হট স্প্রিং মানে অলরেডি কত টেম্পারেচার থাকে। হোয়াট ইজ হট স্প্রিং? আর্থের ভেতর থেকে যখন জলটা বেরিয়ে চলে আসে, আর্থের ভেতরে কত টেম্পারেচার ভাব, সেখান থেকে যেই জলটা বেরোয় সেটাই তো হট স্প্রিং বলা হয়। থার্মাল স্প্রিং, হট স্প্রিংগুলো পড়েছিস নিশ্চয়ই। তো হট স্প্রিংসে ব্যাকটেরিয়া পাওয়া যায়, ইনসাইড অ্যান্ড আউটসাইড দ্য বডিজ পাওয়া যায়। আমাদের বডির ভিতর কিন্তু ব্যাকটেরিয়া আছে, আমাদের গটে ব্যাকটেরিয়া আছে, তো স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে ব্যাকটেরিয়া আছে, দে আর গুড ব্যাকটেরিয়া। তো আমাদের অর্গ্যানিজমসের বডির ভিতরেও ব্যাকটেরিয়া পাওয়া যায়, বডির বাইরে ব্যাকটেরিয়া পাওয়া যায়, ডেজার্টসে পাওয়া যায়, আর এয়ারে তো সর্বক্ষণা ঘুরে যাচ্ছে। ওকে, so it is found in all kinds of habitat, be it soil, be it water, be it air, be it in the food that we are eating, be it in the objects that we are touching. They live in and over our bodies, of living organisms, of dead organisms. Some bacteria are nitrogen fixing, এটা পড়েছিস, রাইজোবিয়াম মনে আছে? রাইজোবিয়া হচ্ছে ব্যাকটেরিয়া থাকে। কিছু কিছু যে লেগিউম প্লান্টস আছে, লেগিউম প্লান্টস, ঠিক আছে, তাদের রুটের মধ্যে, তারা যে সয়েলের মধ্যে যে রুট আছে, সেই রুটের মধ্যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কী করে, নাইট্রোজেন ফিক্স করে। এয়ার থেকে নাইট্রোজেন নিয়ে সয়েলে সেটাকে নাইট্রেট বানিয়ে দেয়। সেই সয়েলের নাইট্রেটটা যখন প্লান্ট অ্যাবজর্ভ করবে, প্লান্টটা আরও নিউট্রিশন পাবে। প্লান্টসের বেচারাদের ক্ষমতা নেই যে এয়ার থেকে নাইট্রোজেন নিয়ে নেবে, তাই এই ব্যাকটেরিয়াটা এয়ার থেকে নাইট্রোজেন নিয়ে আগে সয়েলের মধ্যে মিক্স করে দেয়। কিভাবে মিক্স করে? নাইট্রেট হিসাবে। সেই নাইট্রেটটা এই প্লান্টসগুলো নিয়ে আরও বেশি ফার্টাইল হয়ে যায়। ঠিক আছে, তো এই গেল আমাদের অকারেন্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ব্যাকটেরিয়া। ওকে, তো আমি যদি এবার একটু ব্যাকটেরিয়ার স্ট্রাকচারের মধ্যে যাই, তুই দেখবি ব্যাকটেরিয়া জাস্ট আর্কি ব্যাকটেরিয়াটা যদি আমি একটু আগে বলে দিই, আর্কি ব্যাকটেরিয়ার ওপর বইতে সেভাবে আর্কি ব্যাকটেরিয়ার ব্যাপারে ডিটেলসে নেই, বাট আমি একটু বলে দিই। আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে প্রিমিটিভ, মোস্ট প্রিমিটিভ হচ্ছে আর্কি ব্যাকটেরিয়া, ঠিক আছে। আর আর্কি ব্যাকটেরিয়া হচ্ছে সব থেকে হার্শ কন্ডিশনে থাকে। তো একটা কথা বল, আমাদের ওয়ার্ল্ড এখন অনেক ইভলভ করেছে। আমাদের ওয়ার্ল্ডে ওরকম আগেকার দিনের মতো চারদিকে শুধুমাত্র ডেজার্ট, চারদিকে শুধুমাত্র হট স্প্রিংস, সেটা কি আর আছে? না। বাট যখন আর্থ প্রথম ফর্ম হয়েছে, তখন তো আর্থে শুধুমাত্র হিট, শুধুমাত্র গরম ছিল, খুব হার্শ কন্ডিশন ছিল। সেই হার্শ কন্ডিশনেও এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু বাঁচত। তার মানে কি, আর্কি ব্যাকটেরিয়া খুব হার্শ কন্ডিশনে থাকতে অভ্যস্ত। এদের সেল ওয়ালের একটা কম্পাউন্ড থাকে পেপটাইডোগ্লাইকেন, সব ব্যাকটেরিয়া থাকে। তুই এখন কোনো ব্যাকটেরিয়া নেই, এয়ার থেকে নে বা কোনো খাবার থেকে নে বা যেখান থেকে নে, সেল ওয়ালে তুই কী পাবি? তাদের পেপটাইডোগ্লাইকেন পাবি। কিন্তু এই আর্কি ব্যাকটেরিয়াতে পেপটাইডোগ্লাইকেন ছিল না, এদের পেপটাইডোগ্লাইকেন ছিল না। আর এরা প্রচণ্ড এক্সট্রিম কন্ডিশন সার্ভাইভ করে যেত, আমি বললামই প্রচণ্ড এক্সট্রিম কন্ডিশনে এরা সার্ভাইভ করে যেত, খুব হার্শ কন্ডিশনে থাকতো। আচ্ছা কেন বলতো? বিকজ এরা খুব হার্শ কন্ডিশন সার্ভাইভ করে যেত বিকজ অফ প্রেজেন্স of branch lipid chain in the membrane, presence of ব্রাঞ্চ লিপিড চেন ইন দ্য মেমব্রেনে থাকার জন্য এরা খুব সার্ভাইভ করে যেত। যত বেশি ব্রাঞ্চিং হবে, কেমিস্ট্রিতে পড়েছিস, যত বেশি সিম্পল মলিকিউল হবে তত সে ভেঙে যাবে, বা যত ব্রাঞ্চিং হবে। হোয়াট ইজ ব্রাঞ্চিং? মানে এরকম ধর, এটা কার্বন ধর, এরকম ব্রাঞ্চিং হয়েছে, আবার এখানে ব্রাঞ্চিং হয়েছে, দিস ইজ কল ব্রাঞ্চিং। যত বেশি ব্রাঞ্চিং হচ্ছে, দেখ সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে মলিকিউলটার। যত বেশি সারফেস এরিয়া বেড়ে যাবে, তত সে বেশি স্টেবল হবে, তত সে বেশি হার্শ কন্ডিশন সার্ভাইভ করতে পারবে। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকেন ছিল না। আচ্ছা, পেপটাইডোগ্লাইকেন যে ছিল না, তো তাদের সেল ওয়ালে কি ছিল? তাদের সেল ওয়ালে প্রোটিন ছিল। পেপটাইডোগ্লাইকেন তো ছিল না, কিন্তু তাদের সেল ওয়ালে প্রোটিন ছিল। ঠিক আছে, আচ্ছা আর কিছু এখানে বলার নেই, বাট আর হ্যাঁ, এটা জানতে পারি যে আর্কি ব্যাকটেরিয়া তো খুব হার্শ কন্ডিশনে থাকতো। আর আর্থে প্রথম যখন আর্থ ডেভেলপ হয়েছে, তখন মিথেন ছিল বেশি, মিথেন চারদিকে কিন্তু ঘুরে বেড়াতো। আর এই মিথেনের মধ্যেই এই আর্কি ব্যাকটেরিয়াদের থাকতে হতো। যেই আর্কি ব্যাকটেরিয়াগুলো এই মিথেনের মধ্যে থাকতো, সেই আর্কি ব্যাকটেরিয়াগুলোকে বলা হতো মিথানোজেন। যে আর্কি ব্যাকটেরিয়াগুলো মিথেনের মধ্যে থাকতো তাদেরকে বলা হতো মিথানোজেন। আর এই মিথানোজেনের বডির সারফেসে কি থাকতো? এটা মুখস্থ না করলেও হবে, আমি এটা একটু জাস্ট এক্সট্রা বলছি, বিকজ
আর্কিব্যাক্টের ব্যাপারে একটু জানা উচিত, তাছাড়া আর কিছু না, না জানলেও হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই আর্কিব্যাকটেরিয়াগুলো, যদি এই আর্কিব্যাকটেরিয়া আইদার সালফার কম্পাউন্ডে, আইদার সালফার এনভায়রনমেন্টে থাকতো বা সালফার এনভায়রনমেন্টে থাকতো না, সালফার এনভায়রনমেন্টে আইদার থাকতো বা সালফার এনভায়রনমেন্টে থাকতো না। যারা নন সালফার মিডিয়ামে থাকতো তাদেরকে কি বলা হতো? যারা নন সালফার মিডিয়ামে থাকতো তাদেরকে এক তো তারা মিথানোজেন, তারা মিথেনে থাকতো, এক তো তারা মিথানোজেন, তারা মিথেনে থাকতো, বা তারা হ্যালোফাইলস বলা হতো, তাদেরকে হ্যালোফাইলস বলা হতো। হ্যালোফাইলস হচ্ছে এক্সট্রিম সল্টে থাকতে পারে। মিথানোজেন নাম নেই, বুঝতে পারছিস, মিথেনে থাকে। হ্যালোফাইলস এক্সট্রিম সল্ট কন্ডিশনে থাকতে পারতো, ঠিক আছে। এটা হচ্ছে নন সালফার মিডিয়াম। সালফার মিডিয়াম বা সালফার স্প্রিংয়ে যারা থাকতো, সালফার স্প্রিং মানে ওই যে হট সালফার যেটা তোর আর্থের নিচ থেকে বেরিয়ে আসে, সেই হট সালফার স্প্রিংয়ে যারা থাকতো তাদেরকে বলা হতো থার্মো অ্যাসিডোফাইলস। নাম থেকে বোঝা যাচ্ছে, থার্মো মানে হিট, খুব গরম জলেরা থাকতে পারে, অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকতে পারে, এদেরকে বলা হতো থার্মো অ্যাসিডোফাইলস। জাস্ট নাম, বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। এবার আমি চলে যাবো ইউ ব্যাকটেরিয়াতে। ইউ ব্যাকটেরিয়াতে চলে যাবো। ইউ ব্যাকটেরিয়াও ইউনিসেলুলার, দে আর ইউনিসেলুলার ব্যাকটেরিয়া মানে ইউনিসেলুলার। কোনোদিন শুনেছিস মাল্টিসেলুলার ব্যাকটেরিয়া? আমি তো শুনিনি। তো মাল্টিসেলুলার ব্যাকটেরিয়া বলে কিছু হয়ই না, সব ব্যাকটেরিয়া ইউনিসেলুলার হয়। সে আর্কি ব্যাকটেরিয়া হোক, সাইনো ব্যাকটেরিয়া হোক, ইউ ব্যাকটেরিয়া হোক, সবাই ইউনিসেলুলারই হয়, ঠিক আছে। ইউনিসেলুলার কি? ইউনিসেলুলার প্রোক্যারিওটিক লিখতে ভুললে হবে না, কেন বলতো? বিকজ ইউনিসেলুলার ইউক্যারিওটিক তো হতে পারে, ইউনিসেলুলার ইউক্যারিওটিকও হতে পারে। যাদের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে তারা ইউনিসেলুলার ইউক্যারিওটিক হয়ে যাবে। তাই ইউনিসেলুলার বললে ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক কথাটাও কিন্তু বলতে হবে। মোস্টলি এই ইউ ব্যাকটেরিয়া প্যাথোজেনিকই হয়। প্যাথোজেনিক মানে কি? যারা ক্ষতি করে, প্যাথোজেন। তো মোস্টলি এরা প্যাথোজেনিক হয়, কিন্তু কিছু কিছু ব্যাকটেরিয়া ইউজফুলও হয়, যেরকম আমাদের গাট ব্যাকটেরিয়া, বুঝে গেছে? আচ্ছা, আর এদের ক্যারেক্টার্স কি? সেল ওয়ালে পেপটাইডোগ্লাইকেন আছে, এটা না ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। মানে পরবর্তীকালে আমি বলছি 12-এ বলিস বা এরপরে যদি বাইরে জিনিস, এই জিনিসটা না জানলে লোকে কিন্তু খুব বলবে যে ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কী আছে যদি তুই না জানিস। তো ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা কী দিয়ে বানানো? পেপটাইডোগ্লাইকেন। পেপটাইডোগ্লাইকেনকে মিউরিনও বলা হয়। আমার মনে হয় এটাকে পড়েওছিস, পেপটাইডোগ্লাইকেনকে মিউরিনও বলা হয়। মিউরিন, MUREIN, বইতে সব আছে। বই যখন পাবি আবার একবার ভিডিওটা দেখবি, বই দেখতে দেখতে দেখবি সব আছে। বা যদি এখন নোটস নিয়ে নিস আর ভিডিও দেখার দরকার পড়বে না, এখন আমি যেমন লিখে যাচ্ছি তেমন লিখে যা, যাতে যখন বই পাবি তখন জাস্ট খাতাটা দেখে পড়তে পারবি। তো এদের সেলওয়ালে পেপটাইডোগ্লাইকেন আছে, যেটাকে মিউরিনও বলা হয়। আচ্ছা, এদের খাবার এরা রিজার্ভ কী করে রাখে? খাবার কী করে রিজার্ভ করে রাখে? প্লান্ট যেমন খাবার রিজার্ভ করে রাখে স্টার্চ হিসাবে, আমাদের বডিতে খাবার কোথায় রিজার্ভ থাকে? এক্সেস খাবার হয়ে গেলে আমরা কোথায় রাখি? লিভারে, ইন দ্য ফর্ম অফ গ্লাইকোজেন, মনে আছে? তো সেভাবেই ব্যাকটেরিয়ার ফুড রিজার্ভ কি? ব্যাকটেরিয়া ফুড কিভাবে রাখে? এক হচ্ছে গ্লাইকোজেন হিসাবে যেমন আমরা রাখি, আর একটা ফ্যাট হিসাবে খাবার রিজার্ভ করে রেখে দেয়। আর একটা হচ্ছে নেক্সট ক্যারেক্টার হচ্ছে, আমি বলেছি যে সেলের মধ্যে কোনো নিউক্লিয়ার মেমব্রেন ছাড়াই ডিএনএ মেটেরিয়ালটা এইভাবে লাই অ্যারাউন্ড করে, যেটাকে বলা হয় নিউক্লিয়েড। এটা আমি আগেই বলে দিয়েছি, নিউক্লিয়েড বলা হয়। এদের রাইবোজোমস হচ্ছে 70S টাইপ। রাইবোজোম 70S, রাইবোজোমস অনেক টাইপ হয়, ইউক্যারিওটিক, প্রোক্যারিওটিক। এদের রাইবোজোম 70S। এস মানে হচ্ছে সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট বা সোয়েডওয়ার্ক কোএফিশিয়েন্ট বলা হয়। হোয়াট ইজ সোয়েডওয়ার্ক কোএফিশিয়েন্ট বা সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট? মানে হচ্ছে তুই যদি এই রাইবোজোমটাকে নিয়ে সেন্ট্রিফিউগেশন করিস, সেন্ট্রিফিউগেশন মানে গোল 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 ঘোরে, যত তাড়াতাড়ি সেডিমেন্ট করবে সেটাই হচ্ছে ওর সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, আমাদের মধ্যে যে সেল অর্গানেলস আছে, প্রোক্যারিওট বললাম না, প্রোক্যারিওট তো ইউক্যারিওটিক সেলের মতো অত ডেভেলপড না। ইউক্যারিওটের মধ্যে শুধুমাত্র নিউক্লিয়ার মেমব্রেন আছে সেটাই না, ইউক্যারিওটের মধ্যে আরও কত কত সেল অর্গানেলস আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, আরও কত কিছু আছে, ঠিক কি না? তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, ক্লোরোপ্লাস্ট, এই সব জিনিসগুলো কিন্তু
ব্যাকটেরিয়ার মধ্যে, প্রোক্যারিওটসের মধ্যে দেখা যায় না। ওকে, ওই জন্য ওরা প্রোক্যারিওট, ওই জন্য ওরা অত ডেভেলপ নয়। আচ্ছা, এদের আরও নিউট্রিশনের মোড কি? এরা ফটো অটোট্রফিক হতে পারে, মানে নিজেদের খাবার বানাতে পারে। যদি এরা গ্রিন ব্যাকটেরিয়া হয়, যদি এদের মধ্যে ক্লোরোফিল থাকে, তাহলে ওরা ফটো অটোট্রফিক হবে। যদি এরা কেমিক্যাল কম্পাউন্ড থেকে, মানে সালফার ভেঙে যদি ওরা এনার্জি ডিরাইভ করে, তাহলে এরা কেমো অটোট্রফিক হবে, কেমিক্যাল কেমো। যদি এরা কি বলবো, ডেড ডিকেড মেটেরিয়ালের ওপর থাকে, তাহলে এরা স্যাপ্টোট্রফিক হবে বা প্যারাসাইটিক হবে। প্যারাসাইটিক মানে কি? অন্য কারোর ওপর থেকে খাবার ডিরাইভ করা। যদি এরা ফটো অটোট্রফিক হয়, তাহলে তার মানে কি এদের মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। যদি এরা ফটো অটোট্রফিক, হোয়াট ইজ ফটো? লাইট ইউজ করে অটোট্রফিক, মানে প্লান্টসের মতোই অটোট্রফিক, এরা খাবার বানাতে পারছে, তার জন্য এদের ক্লোরোফিল থাকতে হবে। কিন্তু এদের ক্লোরোফিলটাকে শুধুমাত্র ক্লোরোফিল বলা হয় না। প্লান্টের যে ক্লোরোফিলের স্ট্রাকচার আছে, তার থেকে ব্যাকটেরিয়ার ক্লোরোফিলের স্ট্রাকচার একটু আলাদা। ওই জন্য ব্যাকটেরিয়ার ক্লোরোফিলকে শুধুমাত্র ক্লোরোফিল বলা হয় না, ব্যাকটেরিয় ক্লোরোফিল বলা হয়, ব্যাকটেরিয় ক্লোরোফিল বলা হয়, বা ক্লোরোবিয়াম ক্লোরোফিল বলা হয়। ক্লোরোবিয়াম, CHLOROBIUM, ক্লোরোবিয়াম ক্লোরোফিল বলা হয়। টিপিক্যাল যে প্লান্ট ক্লোরোফিল এদের মধ্যে নেই। এরা মাল্টিপ্লাই কিভাবে করে? বাইনারি ফিশন, মানে একটা সেল আছে, তার থেকে দুটো সেল হয়ে গেল, এই হচ্ছে বাইনারি ফিশন, এইভাবে করে। ওকে, আচ্ছা, অকারেন্স আমার হয়ে গেছে। এবার চলে যাবো সাইজ অ্যান্ড শেপ অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বিভিন্ন সাইজ আর শেপ আছে, এটা আমার আলাদা করে বোঝানোর কিছু নেই, এটা আমি বই থেকে পড়িয়ে দিচ্ছি। দাঁড়া, সাইজ অ্যান্ড শেপ অফ ব্যাকটেরিয়া দেখ। ব্যাকটেরিয়া তো সব থেকে ছোটো, জানাই আছে নিশ্চয়ই। এবার ক্লাসিফিকেশন হচ্ছে, ক্লাসিফিকেশন, আচ্ছা হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। লংগেস্ট ব্যাকটেরিয়ার নাম মনে রাখতে হবে। এটা লার্জেস্ট ব্যাকটেরিয়া, সব থেকে বড়, আর এটা লংগেস্ট ব্যাকটেরিয়া, সব থেকে লম্বা। এই দুটো ব্যাকটেরিয়ার নাম একটু মনে রাখতে হবে। আর এটা সব থেকে ছোট। এই তিনটে নাম মনে রাখতে হবে, ঠিক আছে? শেপের বেসিসে যদি আমি ক্লাসিফাই করি, কক্কি কেমন হয়? এরকম গোল গোল হয়। কক্কি এরকম গোল গোল হয়, দেখা যাচ্ছে না মনে হয়, এরকম গোল গোল হয় কক্কি, ঠিক কি না? দে আর স্ফেরিক্যাল ইন শেপ। কতগুলো গোল সেটার ওপর ডিপেন্ড করে। সিঙ্গেল যদি প্রেজেন্ট থাকে সেটাকে মাইক্রোকক্কাস বলে। দুজনে একসাথে যদি প্রেজেন্ট থাকে, দুটো গোল গোল, দুটো পাশাপাশি গোল গোল যদি প্রেজেন্ট থাকে, তাকে ডিপ্লোকক্কাস বলা হবে। চারটে যদি গোল 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 প্রেজেন্ট থাকে, টেট্রাকক্কাস বলা হবে। যদি চেন এরকম গোল 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 মালার মতো যদি এরকম প্রেজেন্ট থাকে, স্ট্রেপ্টোকক্কাস বলা হবে, ঠিক আছে? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়ার যে ব্যাকটেরিয়াটা যে নিউমোনিয়া করে, সে এইভাবে প্রেজেন্ট থাকে ইন চেন। আর স্টেফাইলোকক্কাস মানে কি? ক্লাস্টারের মতো, গ্রেপসের মতো প্রেজেন্ট থাকে। গ্রেপস কেমন প্রেজেন্ট থাকে? একটা বাঞ্চ অফ গ্রেপস ইমাজিন কর, সেইভাবে প্রেজেন্ট থাকে স্টেফাইলোকক্কাস। ব্যাসিলি হচ্ছে রড শেপড, রডের মতো, ঠিক আছে? দুটো যদি প্রেজেন্ট থাকে ডিপ্লোব্যাসিলাস, একটা যদি প্রেজেন্ট থাকে ব্যাসিলাস, আর যদি চেনে থাকে স্ট্রেপ্টোব্যাসিলাস। স্পিরিলা মানে হচ্ছে কয়েলড, এরকম কয়েল হয়ে প্রেজেন্ট থাকে, কর্কস্ক্রিউয়ের মতো। ভিব্রিও মানে হচ্ছে কমার মতো। টাইফয়েডের যে ব্যাকটেরিয়া আছে, যেই ব্যাকটেরিয়াটা টাইফয়েড করে, কলেরা করে, যে ব্যাকটেরিয়াটা কলেরা করে, ভিব্রিও কলেরি, সেই হচ্ছে এরকম ভিব্রিও কমার মতো শেপড। ফ্ল্যাজেলেশনের ওপরও তুই ক্লাসিফাই করতে পারিস, কটা ফ্ল্যাজেলা আছে সেটার ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? এটাতে কোনো ফ্ল্যাজেলাই নেই, অ্যাট্রিকাস। এটাতে একটা ফ্ল্যাজেলা আছে, মোনোট্রিকাস। এটাতে দুটো ফ্ল্যাজেলা আছে, দুটো অপোজিট এন্ডে ফ্ল্যাজেলা আছে, সেটাও দেখতে হবে, অ্যামফিট্রাইকাস। একদিকে একটা ক্লাস্টার হয়ে আছে, সেফালোট্রাইকাস। দুদিকে দুটো স্ট্রাকচার হয়ে আছে, লোফোট্রাইকাস। আর এটা কি? এরকম চারদিক দিয়ে বেরিয়েছে ফ্ল্যাজেলাম, কি হবে? পেরিট্রাইকাস, ঠিক আছে? এই হচ্ছে নাম। ফ্ল্যাজেলা দেখে কটা ফ্ল্যাজেলা কিভাবে আছে সেই হিসাবে নাম দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার আমি মুভ করব স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়াল সেলে। ব্যাকটেরিয়াল সেলটা স্ট্রাকচারটা একটু ডিটেলসে পড়তে হবে, কিছুই না, ভেরি ইজি। জাস্ট কিছু কোড কিওয়ার্ডস মনে রাখতে হবে, জাস্ট কিওয়ার্ডসটা মনে রাখলেই হবে। ওকে।